আমরা প্রায়ই নাগরিক অধিকারের কথা বলি, খবরের কাগজে পড়ি, চায়ের দোকানে তর্ক করি, কিন্তু সংবিধান আমাদের ঠিক কোন কোন অধিকারের গ্যারান্টি দেয়? আমাদের হাতে থাকা সেই গ্যারান্টি কার্ডে ঠিক কি কি লেখা আছে? আর সেই গ্যারেন্টি কার্ডটাই হল ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়, মৌলিক অধিকার। এগুলো শুধু কিছু নিয়মকানুন নয়, এগুলো হলো ভারতীয় গণতন্ত্রের ভিত, যার উপর দাঁড়িয়ে দেশের প্রত্যেক নাগরিক নিজের মতো করে বিকশিত হতে পারেন। আজকে আমরা আমাদের হাতে থাকা সূত্রগুলো ঘেঁটে সেই গ্যারান্টি কার্ডটাই খুঁটিয়ে দেখব। এই অধিকারগুলো কি, কেন এগুলো এত গুরুত্বপূর্ণ, আর আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব ঠিক কতটা? চলুন এই গভীরে একবার ডুব দেয়া যাক। বেশ, তাহলে শুরুতেই একটা প্রশ্ন আসে, আমাদের তো আরও অনেক আইনি অধিকার আছে, তাহলে শুধু এই কয়েকটাকে মৌলিক বা ফান্ডামেন্টাল বলে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? মানে সাধারণ অধিকারের সাথে এর আসল পার্থক্যটা কোথায়? খুব ভালো পয়েন্ট। পার্থক্যটা হলো রক্ষা কবচের। আপনার একটা সাধারণ আইনি অধিকার ভাঙলে আপনাকে হয়তো লম্বা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধান আপনাকে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের দরজা ধাক্কা দেওয়ার একটা ভিআইপি পাস দিচ্ছে। সরাসরি সুপ্রিম কোর্টের দরজা, তার মানে এর গুরুত্ব অনেক বেশি। একদম। এই ধারণাটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত। আমাদের সংবিধানের তৃতীয় অংশে অনুচ্ছেদ 12 থেকে 35-এর মধ্যে এই অধিকারগুলোর কথা বলা আছে। আচ্ছা। আর এগুলোকে মৌলিক বলা হয় কারণ এগুলো দেশের সর্বোচ্চ আইন, অর্থাৎ সংবিধান দ্বারা সুরক্ষিত। সরকার চাইলে সাধারণ আইন এনে এগুলোকে কেড়ে নিতে পারে না। আচ্ছা, আমরা তো এখন 6টা অধিকারের কথা বলি, কিন্তু আমার আবছা মনে পড়ছে যে আগে সম্পত্তির অধিকারও এর মধ্যে ছিল। ওই বিষয়টা কি হয়েছিল? হ্যাঁ, এটা একটা বড় পরিবর্তন ছিল। সংবিধান যখন তৈরি হয় তখন সম্পত্তির অধিকারও একটি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাদ দেওয়া হয়? হ্যাঁ। এখন এটি অনুচ্ছেদ 300A অনুযায়ী একটি আইনি অধিকার, মৌলিক অধিকার নয়। এর মানে হল সরকার জনস্বার্থে আপনার সম্পত্তি অধিগ্রহণ করতে পারে, তবে তার জন্য উপযুক্ত আইনি প্রক্রিয়া মানতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। বোঝা গেল। আচ্ছা, এই অধিকারগুলো তো মূলত রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের সুরক্ষা দেয়, কিন্তু সংবিধানের চোখে এই রাষ্ট্র বা স্টেট কারা? শুধু কেন্দ্রীয় বা রাজ্য সরকার? না, বিষয়টা তার থেকে অনেক ব্যাপক। অনুচ্ছেদ 12 অনুযায়ী রাষ্ট্রের সংজ্ঞায় ভারত সরকার ও সংসদ, রাজ্য সরকার ও বিধানসভা তো আছেই। এর বাইরে আর কারা? এর মধ্যে আপনার এলাকার পৌরসভা, পঞ্চায়েত, এমনকি এলআইসি, ওএনজিসি বা সেলের মতো সরকারি সংস্থাও পড়ে। এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তাই নাকি? হ্যাঁ, সুপ্রিম কোর্ট বলেছে কোনো ব্যক্তিগত সংস্থাও যদি সরকারের কোনো কাজ করে বা সরকারের অঙ্গ হিসেবে কাজ করে, তবে তাকেও রাষ্ট্র হিসেবে গণ্য করা যেতে পারে। কিন্তু রাষ্ট্রের সংজ্ঞাটা এতটা ব্যাপক হওয়ার সমস্যাও তো আছে। তার মানে কি প্রায় যে কোনো সংস্থার বিরুদ্ধেই মৌলিক অধিকার লঙ্ঘনের মামলা করা যেতে পারে? এটা কি সিস্টেমকে একটু ভারাক্রান্ত করে না? এটা একটা গুরুত্বপূর্ণ বিতর্ক। তবে এর মূল উদ্দেশ্য হল অধিকারের পরিধিকে যতটা সম্ভব বাড়ানো, যাতে ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগই না থাকে। চলুন এবার এক এক করে আমাদের সেই 6টি মৌলিক অধিকারে জগতে প্রবেশ করা যাক। এর ভিত হল সাম্যের অধিকার। বেশ, তাহলে সংবিধান প্রথমে নিশ্চিত করল যে সবাই আইনের চোখে সমান। ঠিক তাই। অনুচ্ছেদ 14 থেকে 18 পর্যন্ত এই সাম্যের কথাই বলা হয়েছে। অনুচ্ছেদ 14 দুটো গুরুত্বপূর্ণ কথা বলে: আইনের চোখে সমতা আর আইন দ্বারা সমান সুরক্ষা। প্রথমটা ব্রিটিশ ধারণা, যার মানে হল কেউ আইনের ঊর্ধ্বে নয়, তিনি প্রধানমন্ত্রী হন বা সাধারণ নাগরিক। আর দ্বিতীয়টা, আইন দ্বারা সমান সুরক্ষা, ওটার মানে কি? ওটা মার্কিন ধারণা। এর মানে হল একই পরিস্থিতিতে থাকা মানুষদের সাথে রাষ্ট্রকে একই রকম আচরণ করতে হবে। যেমন ট্রাফিক আইন ভাঙলে সবার জন্য একই জরিমানা হওয়া উচিত। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। সংবিধান যদি বলেই থাকে যে সবাই সমান, তাহলে অনুচ্ছেদ 15 বা 16-তে নারী, শিশু বা অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা বা সংরক্ষণের কথা বলা হয় কেন? এটা কি সাম্যের ধারণার বিরোধী নয়? চমৎকার প্রশ্ন। এখানেই সংবিধানের গভীরতা বোঝা যায়। সংবিধান শুধু ফরমাল বা নামমাত্র সাম্যের কথা বলে না, প্রকৃত সাম্যের কথা বলে। হাজার হাজার বছর ধরে যারা পিছিয়ে পড়েছে, তাদের অন্যদের সমান জায়গায় আনতে গেলে কিছু বিশেষ সুবিধা তো দিতেই হবে। আচ্ছা।
এটাকে সিঁড়ির নিচের ধাপে দাঁড়িয়ে থাকা কাউকে হাত ধরে ওপরে তোলার মতো ভাবতে পারেন। অর্থাৎ সবাইকে একই দৌড় শুরু করার লাইনে নিয়ে আসা। একদম। আর এই সাম্যকে প্রতিষ্ঠা করতেই অনুচ্ছেদ ১৭ অস্পৃশ্যতাকে পুরোপুরি বেআইনি ঘোষণা করে, আর অনুচ্ছেদ ১৮ সামরিক বা একাডেমিক খেতাব ছাড়া বাকি সমস্ত উপাধি বিলোপ করে দেয়, যাতে সমাজে কেউ জন্মগতভাবে বিশেষ সুবিধা না পায়। বেশ, তাহলে সংবিধান আমাদের সমান করল। কিন্তু সমান হওয়ার পর আমরা কি কি করতে পারব? এখান থেকেই তো স্বাধীনতার অধিকারের প্রশ্নটা আসে, তাই না? ঠিক ধরেছেন। সাম্য প্রতিষ্ঠা করাটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে সংবিধান নাগরিকদের সেই স্বাধীনতাগুলো দেয় যা একটা গণতান্ত্রিক সমাজকে প্রাণবন্ত করে তোলে। এটাই হল অনুচ্ছেদ ১৯ থেকে ২২-এর মূল কথা। এই যে আমরা খবরের কাগজে সরকারের সমালোচনা পড়ি বা কোনো নির্দিষ্ট নীতির বিরুদ্ধে মানুষ শান্তিপূর্ণ মিছিল করে, এই সবকিছুর ভিত্তি কি ওই একটাই অনুচ্ছেদ ১৯? একদম। ওটাই হলো বাক স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতার উৎস। এর সাথেই জুড়ে আছে ভারতের যে কোনো জায়গায় ঘোরার, থাকার বা কাজ করার স্বাধীনতা। মূলত একজন স্বাধীন নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য যা যা দরকার তার একটা প্যাকেজ বলা যেতে পারে এটিকে। কিন্তু এই স্বাধীনতা কি শর্তহীন? মানে আমি যা খুশি তাই বলতে বা করতে পারি? না, এখানেই যুক্তিসঙ্গত বিধিনিষেধ বা রিজনেবল রিস্ট্রিকশনসের ধারণাটা আসে। যেমন আপনার বাক স্বাধীনতা আছে, কিন্তু আপনি একটা ভর্তি সিনেমা হলে দাঁড়িয়ে আগুন লেগেছে বলে চিৎকার করে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন না। ঠিক। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা নৈতিকতার স্বার্থে রাষ্ট্র এই স্বাধীনতাগুলোর ওপর সীমা আরোপ করতে পারে। এরপর তো অনুচ্ছেদ ২০ আর ২১ আসে, যা প্রায় খবরে শোনা যায়। হ্যাঁ, অনুচ্ছেদ ২০ অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা দেয়। এর মধ্যে ৩টে দারুণ রক্ষা কবচ আছে। ধরুন কাউকে একটা চুরির অভিযোগে বিচার করে আদালত নির্দোষ বলে রায় দিল। পরে পুলিশ আরও কিছু প্রমাণ জোগাড় করলেও ওই একই চুরির জন্য তার বিরুদ্ধে আর মামলা করতে পারবে না। আচ্ছা। একে বলে নো ডাবল জ্যাপেডি, বা এক অপরাধে দুবার শাস্তি নয়। আর বাকি দুটো? আরেকটা হলো কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। আর কোনো কাজ যখন করা হয়েছিল তখন যদি সেটা অপরাধ না থাকে, তাহলে পরে আইন বানিয়ে তার জন্য শাস্তি দেওয়া যাবে না। আর অনুচ্ছেদ ২১ অর্থাৎ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, একে তো খুব শক্তিশালী একটা অধিকার বলা হয়। বলা উচিত এটা এখন অধিকারের একটা মহাসাগর। সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে এর পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন এর মানে শুধু নিঃশ্বাস নেয়া নয়, মর্যাদার সাথে বেঁচে থাকা। এর মধ্যে আপনার গোপনীয়তার অধিকার, অর্থাৎ আপনার ব্যক্তিগত ফোন কল বা মেসেজ সরকার চাইলেই দেখতে পারে না, সেই অধিকার ওপরে দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্যের অধিকার, সবই এর অন্তর্ভুক্ত। আর শিক্ষার অধিকারও তো এর সাথেই যুক্ত। হ্যাঁ, ৮৬তম সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ ২১-এ যোগ করে ৬ থেকে ১৪ বছর বয়সী সব শিশুর জন্য শিক্ষাকে একটি মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে। আর সবশেষে অনুচ্ছেদ ২২ বেআইনি গ্রেফতার ও আটকের বিরুদ্ধে কিছু সুরক্ষা দেয়। আটক তো দু রকমের, শাস্তিমূলক আর প্রতিরোধমূলক। মানে একটা হলো অপরাধ করার পর শাস্তি হিসেবে আটক, আর অন্যটা হলো অপরাধ করতে পারে এই সন্দেহে আগে থেকেই আটক করা। ঠিক ধরেছেন। আর দ্বিতীয়টি অর্থাৎ প্রতিরোধমূলক আটক বেশ বিতর্কিত, কারণ এখানে কোনো অপরাধ প্রমাণ হওয়ার আগেই কাউকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা তো বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, সংবিধান এখানে কিছু রক্ষা কবচ দিয়েছে, যেমন কেন আটক করা হয়েছে তা জানানোর অধিকার বা আইনজীবীর সাথে কথা বলার অধিকার, কিন্তু এর প্রয়োগ নিয়ে প্রায় প্রশ্ন ওঠে। ওরই অধিকারটি শোষণের বিরুদ্ধে, এটা তুলনামূলকভাবে বেশ সোজা সাপটা, তাই না? হ্যাঁ, অনুচ্ছেদ ২৩ এবং ২৪। অনুচ্ছেদ ২৩ মানুষ পাচার, ভিক্ষে করানো বা জোর করে কাজ করানোকে, যাকে বেগার বলা হতো, সেটা নিষিদ্ধ করে। আচ্ছা। আর অনুচ্ছেদ ২৪ সরাসরি ১৪ বছরের কমবয়সী শিশুদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করাকে বেআইনি ঘোষণা করে। এর লক্ষ্য হল শৈশবকে সুরক্ষিত রাখা। এরপর আসে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই এটা তো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। অনুচ্ছেদ ২৫ থেকে ২৮ পর্যন্ত এর কথা বলা আছে। অনুচ্ছেদ ২৫ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন, অনুশীলন এবং প্রচারের স্বাধীনতা দেয়, তবে রাষ্ট্র জনশৃঙ্খলা বা স্বাস্থ্যের কারণে এর ওপরও বিধিনিষেধ আরোপ করতে পারে। আর ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য তাদেরও কি কোনো অধিকার আছে? তাদের জন্যও ব্যবস্থা আছে।
অনুচ্ছেদ ২৬ অনুযায়ী প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারে। আবার অনুচ্ছেদ ২৭ বলছে, রাষ্ট্র কোনো একটি বিশেষ ধর্মের প্রচারের জন্য মানুষের থেকে কর আদায় করতে পারবে না। আচ্ছা। আর অনুচ্ছেদ ২৮ অনুযায়ী পুরোপুরি সরকারি টাকায় চলে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। পঞ্চম অধিকারটি সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত। এটা কি মূলত সংখ্যালঘুদের জন্য? হ্যাঁ, মূলত তাই। ভারতের মতো বৈচিত্র্যময় দেশে এটা খুব জরুরি। অনুচ্ছেদ ২৯ বলছে, দেশের যে কোনো অংশের নাগরিক যাদের নিজস্ব ভাষা, লিপি বা সংস্কৃতি আছে তারা তা রক্ষা করার অধিকার পাবে। আর অনুচ্ছেদ ৩০ অনুযায়ী সমস্ত ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুরা তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। বেশ, আমরা ৫টা অধিকার নিয়ে আলোচনা করলাম, কিন্তু এই শেষ অধিকারটা সাংবিধানিক প্রতিকারের অধিকার আমার কাছে একটু অন্যরকম লাগে। এটা যেন বাকি অধিকারগুলোকে রক্ষা করার অধিকার। আপনি একেবারেই সঠিক জায়গায় ধরেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর এই অনুচ্ছেদ ৩২কে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন। তাই নাকি? হ্যাঁ, কারণটা খুব সহজ। ভেবে দেখুন, একটা রেস্টুরেন্টের মেনু কার্ডে অনেক লোভনীয় খাবারের নাম লেখা আছে, কিন্তু অর্ডার করার কোনো উপায় নেই বা কোনো ওয়েটার নেই। তাহলে ওই মেনু কার্ডটার কি কোনো দাম থাকে? একদমই না। বাকি মৌলিক অধিকারগুলো হলো সেই মেনু কার্ড, আর অনুচ্ছেদ ৩২ হলো সেই অর্ডার করার ক্ষমতা। এই ক্ষমতা ছাড়া অধিকারগুলো শুধু কাগজে কলমে সুন্দর কথা হয়েই থেকে যেত। এই অনুচ্ছেদই আপনাকে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। তাহলে এই রিট বা লেখগুলো হলো এক ধরনের এমার্জেন্সি টুলবক্সের মতো। যখন অন্য সব দরজা বন্ধ, তখন সুপ্রিম কোর্ট এই টুলগুলো ব্যবহার করে অধিকার রক্ষা করে। একদম নিখুঁত উপমা। আর এই টুলবক্সে ৫টা আলাদা আলাদা যন্ত্র আছে, প্রত্যেকটার কাজ আলাদা। প্রথমটা হলো হেবিয়াস কর্পাস, যার মানে সশরীরে হাজির করা। সশরীরে হাজির করা। হ্যাঁ, কেউ বেআইনিভাবে আটক হলে আদালত এই আদেশ দিয়ে বলে, আটক ব্যক্তিকে আমার সামনে হাজির করো, আমি দেখব আটক আইনসম্মত কি না। বাহ! আর বাকিগুলো? দ্বিতীয়টা ম্যান্ডামাস, মানে আমরা আদেশ দিচ্ছি। কোনো সরকারি কর্মকর্তা যদি তার আইনি দায়িত্ব পালন না করেন, তাহলে আদালত তাকে সেটা করার নির্দেশ দেয়। তৃতীয়টা প্রহিবিশন, মানে নিষেধ করা। এটা দিয়ে উচ্চ আদালত কোনো নিম্ন আদালতকে তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করা থেকে আটকায়। আচ্ছা। চতুর্থটি হল সাটারিওরি, যার মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতের কোনো মামলা বা রায়কে পর্যালোচনার জন্য নিজের কাছে তুলে নেয়। আর শেষটি? শেষটি হল কুও ওয়ারেন্টো, যার অর্থ কোন অধিকারে। কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে কোনো সরকারি পদ দখল করে থাকেন, তখন আদালত প্রশ্ন করতে পারে, আপনি কোন অধিকারে এই পদে বসে আছেন। এই অধিকারগুলো নিঃসন্দেহে দারুণ, কিন্তু এগুলো নিয়ে কোনো সমালোচনা কি নেই? সবকিছুই কি এত নিখুঁত? না, সমালোচনাও রয়েছে। একটা বড় অভিযোগ হল, এগুলোর উপর এত বেশি যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে অনেক সময় অধিকারের আসল মর্মই হারিয়ে যায়। যেমন জনশৃঙ্খলা, নৈতিকতা, এই শব্দগুলোর কোনো স্পষ্ট সংজ্ঞা নেই, তাই সরকার ইচ্ছেমতো এর ব্যাখ্যা করতে পারে। কারণে অনেকে একে আইনজীবীদের স্বর্গ বলেও কটাক্ষ করেন। আর কোনো দুর্বলতা? আরেকটা বড় সমালোচনা হল জরুরি অবস্থার সময় এগুলোকে স্থগিত রাখার ব্যবস্থা, যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিতে পারে। আর সত্যি বলতে, আদালতে গিয়ে প্রতিকার চাওয়াটা বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সাধারণ মানুষের পক্ষে সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এই সীমাবদ্ধতা সত্ত্বেও এর গুরুত্ব তো অপরিসীম, তাই না? নিঃসন্দেহে এই সমালোচনা সত্ত্বেও মৌলিক অধিকারগুলি আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অক্সিজেন। এগুলো সরকারের স্বৈরাচারী ক্ষমতার ওপর একটা ব্রেকের মতো কাজ করে, সংখ্যালঘুদের সুরক্ষা দেয়, আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং প্রত্যেক নাগরিককে একটা ন্যূনতম মর্যাদার আশ্বাস দেয়। তাহলে আজকে আমরা দেখলাম যে ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি কেবল কিছু শুকনো আইনি ভাষা নয়, বরং একটা জীবন্ত দলিল, যা প্রত্যেক নাগরিকের স্বাধীনতা এবং মর্যাদাকে সুরক্ষিত করার একটা নিরন্তর চেষ্টা। একদম। সাম্য, স্বাধীনতা থেকে শুরু করে সাংবিধানিক প্রতিকার পর্যন্ত এই অধিকারগুলি আমাদের গণতান্ত্রিক পরিচয়ের মূল ভিত্তি। এগুলো সুরক্ষা এবং সঠিক প্রয়োগের উপরেই একটি সুস্থ গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে।
সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। আমরা জানি সংসদ আইন করে মৌলিক অধিকারের পরিবর্তন করতে পারে, যতক্ষণ না সংবিধানের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দাঁড়িয়ে এই ৬টি অধিকারের মধ্যে কোনটিকে রক্ষা করা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয় এবং কেন? ভাবার মতো প্রশ্ন।